আসসালামু আলাইকুম। স্ত্রী ওয়ান মুভিটি বের হওয়ার পর কয়েক বছর ধরে আমরা অপেক্ষা করে আছি স্ত্রী টু মুভির জন্য। আর এই মুভিটি এতটাই অসাধারণ হয়েছে যা দেখে বলা যায় যে আমাদের এই অপেক্ষা বৃথা যায়নি। যারা স্ত্রী ওয়ানের গল্প ভুলে গিয়েছেন তারা কমেন্ট বক্সে থাকা লিংক থেকে স্ত্রী ওয়ান দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমরা স্ত্রী টু এর কাহিনী জানব, যেখানে শ্রদ্ধা কাপুর আবারও ফিরে এসেছে একটি মাথাকাটা ভূতের সাথে লড়াই করতে। এই মাথাকাটা ভূতকে কি জন্যই বা সে চান্দেরি গ্রামে হামলা করেছে, ভিকি বা শ্রদ্ধার সাথেও এর কানেকশন কি, এই সকল ব্যাপারে কোনো রকম টুইস্ট নষ্ট না করে চলুন যাই মূল কাহিনীতে। গল্পের শুরুতে আমরা রাতের অন্ধকারে চান্দারি গ্রামের বাইরে জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানকার রাস্তা ধরে স্ত্রী উড়ে উড়ে চলে আসে চান্দারি গ্রামের বাইরে রাখা তার মূর্তির সামনে। এই মূর্তিটি স্ত্রী মুভির গল্পের শেষে বানানো হয়েছিল, যেখানে মূর্তির নিচের অংশে লেখা ছিল ও স্ত্রী রক্ষা কর্ণা, অর্থাৎ এখন গ্রামের মানুষেরা স্ত্রীকে খুবই সম্মানের সাথে দেখত। যে ব্যাপারটা বুঝতে পেরে স্ত্রীর আত্মা সেখান থেকে চলে যায়, আর সে যেতেই হঠাৎই জঙ্গলের ভেতর দিয়ে আমরা কিছু শব্দ শুনতে পাই, যেখানে আমরা দেখতে পাই জঙ্গলের ভেতরে থাকা পাথর দিয়ে ঢেকে রাখা একটা স্তূপ হঠাৎই বিস্ফোরিত হয়। পর মুহূর্তেই আমরা চান্দেরি গ্রামের ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে একজন মেয়ে কিছু মডার্ন ড্রেস পরে বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছিল। রাতের অন্ধকারে নির্জনে এই স্থানে দাঁড়িয়ে সে ধূমপান করছিল। এমন সময় হঠাৎই সে কিছুর একটা শব্দ শুনতে পায়। দূর দিয়ে মনে হয় কিছু একটা যেন চলে গেল, যেটা অনুভব করে মেয়েটি তখনই সেখান থেকে ফিরে আসতে চাইছিল। এমন সময় হঠাৎই পেছন থেকে শীষ বাজানোর আওয়াজ শোনা যায়, যা শুনে মেয়েটি পিছে ঘুরে তাকায়, যেখানে তার সামনেই কেউ একজন দাঁড়িয়েছিল। সে এখানে গোল কিছু একটা তার দিকে ছুঁড়ে মারে। মেয়েটি কিছু না বুঝেই ওই বস্তুটি নিজের হাতে তুলে নেয়। মুহূর্তের মধ্যেই সেটা পরিণত হয় এক ভয়ঙ্কর শয়তানি কাটা মাথায়, যার চুল মুহূর্তের মধ্যেই মেয়েটিকে জাপড়ে ধরে এবং তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। সামনের দেওয়ালে যেন একটা রাস্তা তৈরি হয়, যে রাস্তা দিয়ে ওই শয়তান মেয়েটিকে কোথাও একটা নিয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা এই ঘটনার কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই, যখন আবারও চান্দেরি গ্রাম মেতে উঠেছিল পূজার আনন্দে। কিছু বছর আগ পর্যন্ত এই পূজার সময় তারা স্ত্রীকে নিয়ে ভীষণ ভীত থাকত, তবে এখন তারা স্ত্রীকেই পূজা করে। চান্দেরি গ্রামের ভেতরে বড় একটা স্ত্রীর মূর্তিও বানানো হয়েছে। শুধুমাত্র তাই নয়, পূজার এই প্রোগ্রামের সময় নাচ গানের মাধ্যমে স্ত্রীকে তারা সম্মানও দেয়। ছোট বাচ্চাদের অভিনয় এবং রুদ্রা ভাইয়ার গানের মাধ্যমে তারা স্ত্রী এবং ভিকির গল্প সকলের সামনে তুলে ধরে। এখন এই পূজার মধ্যেই পরদিন সকালবেলা পোস্ট অফিস থেকে একটা চিঠি আসে। এই চিঠিটা মূলত বেশ কয়েকদিন আগে রুদ্রা ভাইয়ের নামে পাঠানো হয়েছিল। এতদিন পর দিতে আসায় রুদ্রা ভাইয়া নিজেই অবাক হয়ে যায় যে তাকে কে চিঠি পাঠিয়েছে। চিঠির উপরে নামের স্থানে উর্দু ভাষায় কিছু লেখা দেখে রুদ্রার মনে হয় যে হয়তোবা তার প্রেমিকা শামা তাকে এই চিঠিটা পাঠিয়েছে। তবে চিঠিটা খুললেই সে অবাক হয়ে যায়, কেননা সেখানে চান্দেরি পুরাণের সেই ছেঁড়া পৃষ্ঠাগুলো ছিল, যে পৃষ্ঠাগুলোতে স্ত্রীর গল্প ছিল। এখন স্ত্রীর কথা ওঠা মাত্রই আমরা ভিকিকে দেখতে পাই, যে কিনা দুপুরবেলা ছাদের উপর অপেক্ষা করছিল তার ভালোবাসার মানুষের। পূজার সময় চলে এসেছে। গত কয়েক পূজা ধরে তার ভালোবাসার মানুষটি তার কাছে আসে না। এমন সময় হঠাৎই পেছন থেকে শ্রদ্ধার গলার আওয়াজ শোনা যায়। যেহেতু এখনো পর্যন্ত আমরা শ্রদ্ধার নাম জানি না, তাই তাকে আমরা শ্রদ্ধা বলেই ডাকবো। এখন শ্রদ্ধাকে দেখে ভিকি প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। তার মনে হচ্ছিল সে হয়তো বা আবারও কল্পনা করছে। তখন শ্রদ্ধা তাকে ডাক দেয় এবং ভিকি বুঝতে পারে যে এবার সত্যি তার সামনে শ্রদ্ধা রয়েছে, তাই সে তার সাথে কথা বলে। যেখানে শ্রদ্ধার লেহেঙ্গা দেখে ভিকি বলে যে তার লেহেঙ্গার মাপ ঠিক নেই। তখন শ্রদ্ধা তাকে বলে যে সে যেন তার মাপ নিয়ে ঠিক করে দেয়। আর এই মাপ নিতে নিতে যখন ভিকি তার কাছে চলে আসে, তখন সে হেসে জিজ্ঞাসা করে যে শ্রদ্ধা কি মদ খেয়েছে। তখনই ঠাস করে শ্রদ্ধা একটা চড় মারে এবং আমরা দেখতে পাই ভিকির সামনে আসলে শ্রদ্ধা নয়, বরং এতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল রুদ্রা ভাইয়া, যে কিনা এখানে চান্দেরি পুরাণের ওই পৃষ্ঠাগুলোর ব্যাপারে বলার জন্য এসেছিল। আর ভিকি বেচারা শ্রদ্ধার অপেক্ষায় এতটাই মজনু হয়ে গিয়েছিল যে সে সামনের জলজান্ত রুদ্রা ভাইয়াকেও শ্রদ্ধার মতো দেখছিল। রুদ্রা এখানে ওই পৃষ্ঠার ব্যাপারে জানিয়ে বলে যে সে এই ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত,
কেননা এই পৃষ্ঠাগুলোর সাথে এই বইয়ের ছোট্ট একটা চিরকুট ছিল, যার উপর লেখা ছিল ও আয়েগা, অর্থাৎ কারোর একজনের আসার কথা বলা হচ্ছে। সেটা কে, এটা নিয়ে রুদ্রা ভাইয়া চিন্তিত ছিল। তবে ভিকি এখন মনে করে যে স্ত্রীর চ্যাপ্টার অনেক আগেই ক্লোজ হয়ে গিয়েছে, তাই সে এখন আর এইসব ব্যাপারে ভাবতে চায় না। এ কারণেই সে রুদ্রার কথায় গুরুত্ব না দিয়ে বাড়িতে ফিরে যায়, যেখানে তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে তার এখন বিয়ে করে নেওয়া উচিত। এমনিতেই তার কোনো গার্লফ্রেন্ড নেই, তাই এভাবেই সময় পার হয়ে গেলে তার আর ভবিষ্যতে বিয়ে হবে না। তবে সে যেহেতু বিয়ে করতে চায় না, তাই তার মেয়েদের উপর ইন্টারেস্ট আনার জন্য তার বাবা তাকে কিছু টাকা দেয়, যাতে করে সে মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করতে পারে। তো সে এই টাকা নিয়ে যখনই তার বন্ধু বিট্টুকে দেখায়, বিট্টু তার কাছ থেকে টাকাটা নিয়ে নেয়। কেননা বিট্টুর মতে ভিকি তো তার একতরফা ভালোবাসায় পাগল হয়ে আছে। সে এক পেতনির প্রেমে পড়েছে যে কিনা আর কখনোই ফিরে আসবে না, তাই এই টাকাগুলো বিট্টুর কাজেই লাগবে, কেননা তার গার্লফ্রেন্ড আছে। তবে শ্রদ্ধাকে পেতনি বলায় ভিকি বেশ রেগে যায় এবং টাকাটি নিয়ে নেয়। পরবর্তীতে ভিকি প্লিজ বলে বিট্টু ঠিকই তার কাছ থেকে টাকাটা ফিরিয়ে নেয়। এরই মধ্যে সেখানে চলে আসে বিট্টুর গার্লফ্রেন্ড, যে নিজেও ভিকিকে বলে যে তার জন্য এই গ্রামের অনেক মেয়েরাই পাগল, সে এই গ্রামের হিরো, তাই তার এবার একতরফা ভালোবাসার কথা ভুলে অন্য মেয়েদের দিকে নজর দেওয়া উচিত। এমনিতেই গত কয়েক বছরে গ্রাম ছেড়ে অনেক মেয়েরাই চলে যাচ্ছে, তাই যারা আছে তাদের মধ্য থেকেই ভিকিকে ভালো কাউকে বেছে নেওয়া উচিত। ভিকিকে এভাবে বুঝিয়ে সে বিট্টুকে বলে যে সে যেন আজ রাতে তার সাথে দেখা করতে আসে। সত্যি সত্যি ওই রাতে বিট্টু চলে যায় তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তার গার্লফ্রেন্ডের নাম ছিল চিঠি। সে মূলত বিট্টুকে এই জন্যই ডেকেছিল যাতে করে বিট্টু তাকে ঘুম পাড়ানি গান গেয়ে শুনিয়ে ঘুম পাড়াতে পারে। বিট্টু উপরে বসে এই কাজ করছিল, অন্যদিকে নিচে ভিকি পাহারা দিচ্ছিল। চিঠি ঘুমিয়ে গেলে বিট্টু নিচে নেমে আসে। তবে তখনই আমরা তাদের পেছনে এক লম্বা ভয়ানক কাউকে দেখতে পাই, যে কিনা ছাদের উপর দিয়ে চিঠির বাড়ির ভেতরে ঢুকে যায়। ভিকি এবং বিট্টু কিছু একটা শব্দ তো পায়, তবে তারা এই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। এমন সময় হঠাৎই চিঠির ঘরের দরজা আপনা আপনি খুলে যায়। চিঠি দেখতে পায় তার ঘরের ভেতর ঢুকে পড়েছে কালো বলের মতো কিছু একটা, যেটা তার বিছানার নিচে ছিল। সে সেখানে চেক করে, তবে সেখানে কিছু না পেয়ে সে আবারও শুয়ে পড়ে। তখনই পেছন থেকে শীষ বাজানোর আওয়াজ শোনা যায়, তবে পিছে ঘুরতে সেখানেও ওই মাথাটি ছিল না। ঠিক তখনই তার পাশে চলে আসে ওই ভয়ানক কাটা মাথাটি, যা দেখে চিঠি দৌড়ে বাথরুমে ঢুকে যায়। তবে ওই মাথাটি তখনও তার পিছু করতে থাকে, দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। ওই মুহূর্তে চিঠির চিৎকার শুনে বিট্টু এবং ভিকি ফিরে আসে চিঠিদের বাড়িতে। তবে ততক্ষণে ওই শক্তি চিঠিকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিল। তারা উপরে দেওয়ালের ভাঙা অংশ দেখতে পায়, যা দেখে তারা বুঝে উঠতে পারছিল না যে চিঠি কোথায় গেল। তাই তো গ্রামের সব লোকেরা মিলে বেরিয়ে পড়ে চিঠিকে খুঁজতে। কিছু দূর যেতেই তারা রুদ্রা ভাইয়াকে দেখতে পায়, যে কিনা বালুর উপর একটা পায়ের ছাপ দেখছিল। এই ছাপটি দেখে মনে হচ্ছিল কোনো বড় দানবের পায়ের ছাপ। তারা এই ব্যাপারে কথা বলছিল, এমন সময় পাশে বসে থাকা একজন লোক বলে ওঠে চিঠি একা কোথাও যায়নি, বরং তাকে নিয়ে গিয়েছে মাথা কাটা ভূত, আর এটা সে নিজের চোখে দেখেছে। তবে গ্রামের একজন লোক বলে ওঠে সে তো মাতাল, তার কথা বিশ্বাস করা উচিত না। চিঠি হয়তোবা তার কোনো বান্ধবীর বাসায় গিয়েছে। তখনই সে চিঠির মোজা দেখায়, যা দেখে বিট্টু চিনে ফেলে। ফলে সে বুঝতে পারে যে এই মাতাল মিথ্যা বলছে না। এমন সময় ভিকি পেছনে দূরে কাউকে একটা দেখতে পায়, যাকে দেখা মাত্রই সে তার পিছু করতে শুরু করে। ওই ব্যক্তির পিছু পিছু ভিকি চলে আসে সেই পরিত্যক্ত বাড়িটির সামনে, যে বাড়িটি মূলত স্ত্রীর বাড়ি ছিল, যেখানে লড়াই করেই ভিকি স্ত্রীকে হারিয়েছিল। এই জরাজীর্ণ বাড়ির ভেতরে ওই ব্যক্তিকে প্রবেশ করতে দেখে তার পিছু পিছু ভিকিও ভেতরে চলে আসে। ভেতরে আসা মাত্রই পেছন থেকে কেউ একজন ভিকিকে ডাক দেয়। এই ফিসফিসানি ডাক তার চেনা। স্ত্রী তাকে এইভাবেই ডাকত, তাই সে ভয়ে ভয়ে স্ত্রীকে তাকে না মারার জন্য অনুরোধ করতে থাকে। আর এরপর সে পিছে ফিরে তাকায়, তবে সেখানে তো স্ত্রী নয়, বরং দাঁড়িয়ে ছিল শ্রদ্ধা। তবে এবার আর শ্রদ্ধাকে দেখে ভিকি এক্সাইটেড হয় না। তার মনে হয় এবারও হয়তো বা রুদ্রা অথবা বিট্টু অথবা তার বাবাকে দেখে সে শ্রদ্ধা ভাবছে। তাই সে নিজের মুখ এগিয়ে দিয়ে বলে সজোরে একটা থাপ্পড় মেরে তার কল্পনা দূর করতে, যা শুনে শ্রদ্ধা ঠাটিয়ে একটা চড় মারে। আর এরপরও যখন ভিকি দেখতে পায় তার সামনে শ্রদ্ধা দাঁড়িয়ে আছে, তখন সে বুঝতে পারে যে শ্রদ্ধা তার কল্পনা না, বরং সে সত্যিই ফিরে এসেছে। তাকে দেখা মাত্রই ভিকি তো খুশিতে নাচতে শুরু করে। আর এরপর সে শ্রদ্ধাকে জিজ্ঞাসা করে সে কোথায় ছিল।
সে কি যাওয়ার সময় বাস বদলে নিয়েছিল? কারণ বাসের কন্ট্রাক্টর জানিয়েছিল যে সে নাকি মাঝপথেই বাস থেকে গায়েব হয়ে গিয়েছিল। শ্রদ্ধা বলে সে এই ব্যাপারে পরে বলবে, আপাতত সে আরো গুরুত্বপূর্ণ কিছু বলতে চায়। সে জানে চিঠি সহ ওই সকল মেয়েরা যারা কিনা গ্রাম থেকে গায়েব হয়ে যাচ্ছে তাদেরকে আসলে কে নিয়ে যাচ্ছে। ভিকি একটু অবাক হয়, কারণ এতদিন পর্যন্ত তারা ভাবতো যে গ্রামের মেয়েরা হয়তো বা শহরমুখী হয়ে যাচ্ছে, তারা বাড়ি থেকে পালিয়ে শহরে চলে যাচ্ছে নিজের জীবনকে উন্নত করার জন্য। তবে আসলে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছিল মাথাকাটা ভূত, আর এই ভূত মূলত সেই লোকের আত্মা যে কিনা স্ত্রীকে মেরেছিল। এখানে এই বাড়িতে খোদাই করে স্ত্রী এবং ওই লোকের ভাস্কর্য তৈরি করা ছিল, যেখানে ওই লোকটি স্ত্রীকে টেনে নিয়ে যাচ্ছিল, আর স্ত্রীর পায়ের কাছে বসেছিল একটা ছোট্ট মেয়ে। ভিকি এখানে শ্রদ্ধার কাছ থেকে এই সব কিছু জেনে ফিরে আসে বিট্টু এবং রুদ্রার কাছে, যেখানে ঢুকেই সে রুদ্রাকে জিজ্ঞাসা করে চিঠি কোথায়। যা শুনে বিট্টু বেচারা তো হাইপার হয়ে যায়। সে মনে করে তার গার্লফ্রেন্ড চিঠি হয়তো বা তাদের কাছে রয়েছে। ভিকি এখানে রুদ্রাকে মনে করিয়ে দিয়ে বলে যে সে চিঠিকে ছাদে নিয়ে এসেছিল এবং তাকে খুলে দেখিয়েছে। যা শুনে বিট্টু বেচারা তো আরো বেশি চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন রুদ্রা তাকে বুঝিয়ে বলে যে তারা পত্র, লেটার, ওই চিঠির কথা বলছে, তার গার্লফ্রেন্ড চিঠির কথা না। আর এরপর সে নিজেই ওই চিঠিতে থাকা বইয়ের পৃষ্ঠাগুলো পড়ে শোনায়, যেখানে স্ত্রীর হত্যাকারী চন্দ্রাভানের ব্যাপারে লেখা ছিল। চন্দ্রাভান অনেক খারাপ প্রকৃতির একজন লোক ছিল, যার মতে বাড়ির মেয়েরা ঘরের মধ্যেই থাকবে এবং বাসার সব কাজ করবে। পুরুষদের যখন ইচ্ছা হবে তখন তারা মেয়েদের কাছে যাবে, তাদের কোনো ইচ্ছা থাকতে পারবে না, তারা কোথাও যেতে পারবে না এবং সব আনন্দ মজা সবকিছু ছেলেরাই ভোগ করবে। সেই মূলত তার কিছু সাথীদের নিয়ে ওই পতিতার উপর হামলা করে, যে কিনা বিয়ে করে ওই খারাপ কাজ ছেড়ে দিতে চেয়েছিল। তবে সে তা করতে দেয় না, বরং সে পতিতাকে বিয়ে করা ওই লোকটির মাথা কেটে তাকে মেরে ফেলে। আর এরপর সে ওই পতিতা এবং তার স্বামী সহ আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে তার মেয়ের সামনে। অর্থাৎ খোদাই করা ওই ছোট্ট মেয়েটি ছিল আসলে ওই পতিতার মেয়ে। এখন ওই পতিতা মৃত্যুর পর পরিণত হয় স্ত্রীতে, যে কিনা আবারও ফিরে আসে এবং চন্দ্রাভান সহ তার সাথীদেরকে মাথা কেটে হত্যা করে। আর এরপর তাদের লাশকে 2 গজ মাটির নিচে পুঁতে রাখে। তাদের লাশ কোথায় ছিল এ ব্যাপারে কেউই জানতো না। আর ওই মাথা কাটা চন্দ্রভানি মূলত চিঠি সহ বাকি মেয়েদেরকে গায়েব করে দিচ্ছে। রুদ্রা প্রশ্ন করে ভিকি এত কিছু জানলো কি করে? তখন ভিকি লাজুক সুরে বলে তার সে ফিরে এসেছে, অর্থাৎ সে এখানে শ্রদ্ধার কথা বলছিল। সে এরপর চলে যায় শ্রদ্ধার সাথে দেখা করতে, শ্রদ্ধার জন্য একটা লেহেঙ্গা বানিয়ে নিয়ে, যেটা দেখে শ্রদ্ধা নিজেও খুশি হয়ে যায়। তারা একটা পরিত্যক্ত বাড়িতে বেশ ভালো সময় কাটায়। ফুল, মোমবাতি সবকিছুই ছিল তাদের কাছে, যেখানে ভিকি শ্রদ্ধার চুলে থাকা একটা ফুলের পাপড়ি সরাতে গিয়ে তার ঠোঁটে হাত দেয়। তখনই শ্রদ্ধা ধারণ করে এক চণ্ডী রূপ এবং তার আঙুল কেটে খেয়ে ফেলে, যা দেখে ভিকি লাভ বাইট বলে বলে চিৎকার করতে শুরু করে। তার এই চিৎকার শুনে সেখানে চলে আসে রুদ্রা এবং বিট্টু। তারা সেখানে আসা মাত্রই পরিবেশ একদমই পাল্টে যায়। সেখানে না তো ছিল কোনো ফুল, না ছিল মোমবাতি, আর না ছিল শ্রদ্ধা। সেই সাথে ভিকির আঙুলও একদম ঠিকঠাক ছিল। এখানে রুদ্রা তাকে বোঝায় যে সে যা কিছু দেখছে সবই ভ্রম, শ্রদ্ধা ফিরে আসেনি, তাই সে যেন এই কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। তখনই বিট্টু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কেননা সে তার গার্লফ্রেন্ড চিঠিকে খোঁজার জন্য ভিকির উপরই ভরসা করে আছে। তবে ভিকি নিজেই তো কল্পনার জগতে হারিয়ে আছে। তখন ভিকি তাকে বলে যে সে নিশ্চয়ই ওই সকল মেয়েদেরকে খুঁজে পেতে সাহায্য করবে। তার মাথায় একটা বুদ্ধি আছে। তার মনে হয় চন্দ্রাভানকে হারানোর জন্য তাদেরকে ডাকতে হবে স্ত্রীকে, কেননা সেই আগে একবার চন্দ্রাভানকে হারিয়েছিল। এছাড়া যতদিন পর্যন্ত স্ত্রীর প্রভাব এই গ্রামে ছিল ততদিন পর্যন্ত চন্দ্রাভানের আত্মা, অর্থাৎ ওই মাথা কাটার ভূতের আত্মা আসতে পারেনি। তাই তাকে তাড়াতে হলে তাদের স্ত্রীকে ডেকে আনতে হবে। তবে স্ত্রীর শক্তি তো তার বেনিতে ছিল, যেটা অলরেডি ভিকি কেটে দিয়েছে। তখন রুদ্রা বলে ওটা স্ত্রী, তার শক্তি শুধুমাত্র বেনিতেই নয়, বেনি ছাড়াও সে শক্তিশালী। এখন ব্যাপার হলো স্ত্রীর সাথে তারা কিভাবে যোগাযোগ করবে, এর পরিকল্পনাও ভিকি করে রেখেছিল। আমরা দেখতে পাই ভেরিয়া মুভির সেই দৃশ্যটি, যেখানে বিট্টু এবং ভিকি পৌঁছে গিয়েছিল অরুণাচলে। সেখানে তারা গিয়েছিল জানাকে আনার জন্য। গতবার স্ত্রীর সাথে লড়াই করার সময় জানাকে কন্ট্রোলে নিয়ে স্ত্রী অনেক কিছু করিয়েছিল, যে কারণে জানা এবং স্ত্রীর মধ্যে একটা কানেকশন তৈরি হয়েছিল।
এই কারণেই স্ত্রীকে ডাকার জন্য তারা জানাকে আনতে গিয়েছিল। তবে সেখানে কথা বলতে বলতে হঠাৎ করেই তারা ভেতর থেকে কিছু আওয়াজ শুনতে পায় এবং মনে করে জানা হয়তো বা কোনো মেয়ের সাথে আছে। তাই তো মজা করার জন্য জানা বারবার নিষেধ করা সত্ত্বেও তারা ওই ঘরে ঢুকে যায় এবং একেবারে হতবাক হয়ে যায়, কেননা সেখানে ছিল ভাস্কর যে কিনা ভেরিয়ার রূপে ছিল। তাদেরকে দেখা মাত্রই ভাস্কর সেখান থেকে দৌড়ে বেরিয়ে চলে যায়। আর এরপর ভিকি এবং বিট্টু মিলে জানাকে গ্রামে ফিরে আসার জন্য রাজি করাতে থাকে। তারা জানতো স্ত্রীর কথা বললে সে ফিরে আসতে চাইবে না, তাই ভিকি এখানে বাহানা করে যে রুদ্রার একটা নাটকে তাকে অভিনয় করতে হবে। একথা বলে তারা জানাকে বোকা বানিয়ে গ্রামে ফিরিয়ে আনে, যেখানে জানাকে দেখে তার বাকি বন্ধুরাও বেশ খুশি হয়ে যায়, এমনকি জানার বাবা মাও খুশি হয়ে যায়। তবে তারা যখনই জানতে পারে যে জানাকে বিট্টু এবং ভিকি গিয়ে নিয়ে এসেছে, তখন তো জানার মা তাদেরকে ছাটাপিটা করে, কেননা ভিকি এবং বিট্টুর কাছ থেকে দূরে রাখার জন্যই সে তার ছেলেকে এত দূরে পাঠিয়েছিল, আর তারাই গিয়ে নাকি তার ছেলেকে নিয়ে এসেছে। যাক, এখন কেন নিয়ে এসেছে এটাই তো এখনো জানা জানে না, যাকে জানানোর জন্য নিয়ে যাওয়া হয় রুদ্রার কাছে। সে তো ভেবেছিল রুদ্রার নাটকে তাকে অভিনয় করার জন্য ডাকা হয়েছে, কিন্তু আসল সত্যিটা জানার পর সে তো প্রচন্ড ভয় পেয়ে যায়। সে আর এক মুহূর্ত এই গ্রামে থাকতে চায় না, আর ভিকি এবং বিট্টুর উপর তো তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। তারা এর আগেও তাকে বহুবার বিপদে ফেলে পালিয়ে এসেছে। তবে ভিকি বলে এবার আর তারা এরকম কিছু করবে না, তাদের উপর বিশ্বাস রাখতে এবং তাদেরকে সাহায্য করতে। জানা হলো বোকাশোকা মানুষ, তো এবারও সে তাদের কথায় রাজি হয়ে যায় এবং তাদের সাথে চলে যায় ওই পুরনো হাভেলিতে। সেখানে পৌঁছে রুদ্রার কথা মতো জানা স্ত্রীকে দিদি দিদি বলে ডাকতে শুরু করে। তখনই তার মনে পড়ে যায় যে স্ত্রী তো এইভাবে কারোর সামনে আসে না, সে একাকী পুরুষ মানুষকে দেখলে তার উপর আক্রমণ করে। একথা বলা মাত্রই ভিকির মাথায় একটা বুদ্ধি আসে। সে জানাকে বলে যে সে বাকিদের সাথে একটু আলোচনা করতে চায়। একথা বলে সে বাকিদেরকে বলে যে জানাকে একা রেখে তারা সকলে লুকিয়ে পড়বে, যাতে করে স্ত্রী তাকে তোলার জন্য তার কাছে আসে। যে পরিকল্পনা সেই কাজ। এই মুহূর্তে আমরা দেখতে পাই উপর থেকে কেউ যেন তাদের উপর নজর রেখে আছে। এখন লুকানোর সময় ভিকি বাকি দুজনের থেকে আলাদা হয়ে যায়। জানা বেচারাকে তো তারা একা ফেলে রেখে গিয়েছিলই, এর উপর আবার এবার ভিকিও একা ছিল, যে কারণে বিট্টু এবং রুদ্রা এবার তাকে খুঁজতে যেতে চায়। তবে তারা যাওয়ার আগে হঠাৎই পেছন থেকে কিছু আওয়াজ শুনতে পায়। পিছে ফিরতেই তারা মাথা কাটা ওই ভূতকে দেখতে পায়। একই সময় ভিকিও ওই ভূতকে দেখতে পায়। তারা চিৎকার করে দৌড়ে ওই হাভেলের মধ্যে আসে। এমন সময় জানার হাতেও ওই মাথা কাটা ভূতের চুল লাগে, যার ফলে সেও দৌড়ে তাদের কাছে চলে আসে। জানা তাকে একা ফেলে রেখে যাওয়ার জন্য ভীষণ রেগে গিয়েছিল, তবে ভিকি তার রাগ ভাঙায়। আর এরপর তারা চারজন মিলে ভেতরে ঢুকে ওই স্থানটা খুঁজতে চায় যেখানে দেওয়ালে স্ত্রীকে খোদাই করে আঁকা ছিল। সেখানে পৌঁছে তারা এই ব্যাপারে কথা বলছিল যে ওই চিঠি রুদ্রাকে কে পাঠিয়েছিল। এমন সময় আমরা দেখতে পাই পিছে থেকে জানাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। জানাকে না দেখতে পেয়ে তারা চিন্তায় পড়ে যায়। পর মুহূর্তেই ভেতর থেকে আওয়াজ শুনে তারা তাকে খুঁজতে ভেতরে চলে যায়, যেখানে গিয়ে তারা দেখতে পায় জানা উপরের দেওয়ালে লেগে আছে এবং তার চোখ পুরোপুরি সাদা। ভিকি মনে করে স্ত্রী হয়তো বা তার এই অবস্থা করেছে, তাই সে বারবার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে থাকে। এমন সময় জানা নিচে পড়ে যায়। তার কোনো জ্ঞান ছিল না, যা দেখে রুদ্রা তার শ্বাস প্রশ্বাস চেক করে বলে যে সে মারা গিয়েছে, যা ভিকি কোনো মতেই মেনে নিতে পারে না। সে জানাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। তবে যখন সে হাল ছেড়ে দেয় ঠিক ওই মুহূর্তে জানা উঠে বসে। আমরা দেখতে পাই তার চোখ সম্পূর্ণ সাদা। তবে পর মুহূর্তেই সে স্বাভাবিক হয়ে যায় এবং চিৎকার করে সেখান থেকে দৌড়াতে শুরু করে। তার পিছু পিছু বাকিরাও দৌড়ে বেরিয়ে আসে। বাইরে আসার পথে সে বাকিদেরকে জানায় যে ও চলে এসেছে। বাকিরা ভাবে স্ত্রীর কথা, তবে আমরা বুঝতে পারছিলাম যে জানা এখানে মাথা কাটা ভূতের কথা বলছে, যাকে কিনা পর মুহূর্তেই আমরা রাস্তায় দেখতে পাই। সে এখানে নিজ হাতেই নিজের মাথা নিজের শরীর থেকে আলাদা করে ফেলে, আর এরপর সেটা তাদের পিছে লাগিয়ে দেয়। ভিকি এবং বিট্টু দেখতে পায় দূর থেকে একটা মাথা উড়ে আসছে, যে কিনা তাদেরকে ক্রস করে চলে যায় সরাসরি জানার কাছে। আর এরপর সে জানাকে কামড়ে ধরে। জানা কোনো মতে তার হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছিল। তখন রুদ্রা তার কাছে থাকা মদের বোতলটি জানাকে দেয়, যেটার সাহায্যে সে ওই মাথাতে আগুন ধরিয়ে দেয়, যে মাথা সরাসরি গিয়ে পড়ে বিট্টুর বাইকের সামনে। ফলে বিট্টু বাইক কন্ট্রোল করতে না পেরে ওই মাথার উপর ফেলে দেয়। এতে করে ওই জ্বলন্ত মাথা বাইকের নিচেই আটকে পড়ে। অন্যদিকে তারা চারজন এক বাইকে করে পালিয়ে আসে নিজেদের এলাকায়।
যেখানে সকলে ঘুমিয়ে পড়েছিল। এখানে স্ত্রীর মূর্তির নিচে এসে জানা বারবার তার কাছে ক্ষমা চাইতে থাকে, সেই সাথে আফসোস করতে থাকে যে সে কেন এখানে ফিরে আসলো। ভিকি তাকে শান্ত করার চেষ্টা করে। জানা চোখ বন্ধ করে নিজেকে ঠান্ডা করতে চায়। এমন সময় সে দেখতে পায় কেউ একজন তাদের এলাকায় ঢুকছে, ফলে সে ঘাবড়ে গিয়ে বলতে শুরু করে ও এখানেও চলে এসেছে। যা শোনা মাত্রই তারা পেছন থেকে কিছু আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল কোনো দানব যেন হাঁটতে হাঁটতে তাদের দিকে এগিয়ে আসছে, সেই সাথে মুখে শীষ বাজাচ্ছে, অর্থাৎ ওই মাথাকাটা ভূত সেখানে চলে এসেছে। যা বোঝা মাত্রই পেছন থেকে বাকি 3 জন দৌড়ে পালিয়ে যায়। ফলে বেচারা জানা আবারও একা হয়ে যায়। সে ভয়ে দৌড়াতে থাকে। তখনই ভিকি তাকে টেনে নিয়ে আসে একটা কাঠের হাতির নিচে, যেখানে তারা সকলে লুকিয়েছিল। কিছুক্ষণ লুকিয়ে থাকার পর তারা পরিকল্পনা করে যে তারা এই হাতির মাধ্যমে নিজেদের বাড়িতে ফিরে যাবে। তবে বাইরে না দেখে কাঠের হাতির নিচে থেকে এইভাবে বাড়িতে ফেরা সম্ভব ছিল না। এমন সময় বিট্টুর ফোন আসে, যার আওয়াজ শুনে ভয়ে জানা বাইরে ফেলে দেয়। এমন সময় বাইরে আওয়াজ হয়ে ওঠে। তারা জানাকে দেখতে বলে। জানা যখন বাইরে তাকায় তখন সে সামনে ওই মাথাকাটা ভূতকে দেখতে পায়। তবে পর মুহূর্তেই যখন ভিকি বাইরে তাকায় তখন সে সেখানে কাউকেই দেখতে পায় না। এমন সময় হঠাৎই ওই কাটা মাথা তার সামনে চলে আসে, যেটা কিনা পুড়ে এখন আরো বিভৎস আকার ধারণ করেছিল। এখানে এক ঝটকায় তাদের উপর থেকে কাঠের হাতিকে সরিয়ে ফেলে মাথাকাটা ভূত এবং ভিকির গলা চেপে ধরে। ভিকির অবস্থা এখানে বেশ খারাপ হয়ে যাচ্ছিল। মাথাকাটা ভূত এক হাতে ভিকিকে ধরেছিল এবং অন্য হাতে ছিল তার নিজেরই মাথা। এমন সময় ভিকিকে বাঁচানোর জন্য কেউ একজন তার উপর হামলা করে এবং এটা আর কেউ নয় বরং ভিকির একমাত্র ভালোবাসা শ্রদ্ধা ছিল, যাকে দেখে ভিকি ভীষণ খুশি হয়ে যায়। সে বাকিদেরকেও দেখায় যে তার ভালোবাসা কোনো পেতনি অথবা কল্পনা না, শ্রদ্ধা সত্যি ফিরে এসেছে, যার বেনুনি জলজল করে জ্বলছিল। আমরা বুঝতে পারি স্ত্রীর বেনি নিজের বেনির সাথে লাগানোর ফলেই শ্রদ্ধার কাছে এই বিশেষ শক্তি এসেছে, যা দিয়ে সে মাথাকাটা ভূতের সাথে লড়াই করতে থাকে। বাকিরা লুকিয়ে লুকিয়ে দেখছিল। সে প্রথমে মাথাকাটা ভূতের মাথাকে দূরে ছুঁড়ে ফেলে আর এরপর সে তার শরীরের উপর আক্রমণ করতে থাকে। তবে এক পর্যায়ে শ্রদ্ধাকে ছুঁড়ে ফেলে সে কোথাও একটা গায়েব হয়ে যায়। তখন বাকিরা শ্রদ্ধার কাছে ছুটে আসে। এমন সময় হঠাৎই স্ত্রীর মূর্তি ভাঙতে শুরু করে। সেটা ভেঙে পড়ে তাদের সামনেই। দেখা যায় স্ত্রীর মূর্তি যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে ওই মাথাকাটা ভূত। তাকে এইভাবে দেখে তারা সকলে ভয় পেয়ে যায়। পরদিন সকাল হতে না হতেই গ্রামবাসীরাও জেনে যায় স্ত্রীর মূর্তি ভাঙার ব্যাপারে, যা দূর থেকে দাঁড়িয়ে ভিকিরাও দেখছিল। এখানে শ্রদ্ধাকে তাদের জীবন বাঁচানোর জন্য বিট্টু এবং রুদ্রা ধন্যবাদ জানায়। রুদ্রা জানতে চায় এতদিন শ্রদ্ধা কোথায় ছিল। উত্তরে শ্রদ্ধা বলে সে এতদিন যাবৎ কালো জাদুর প্র্যাকটিস করছিল। সে স্ত্রীর বেনির সাহায্যে নিজের শক্তি অনেক বাড়িয়ে নিয়েছে। তবে মাথাকাটা ভূতের সাথে লড়াই করার জন্য এই শক্তি যথেষ্ট না। তাকে হারাতে হলে তাদের আরো শক্তির দরকার। এমনিতেই বড় পূজার সময় মাথাকাটা ভূতের শক্তি অনেক বেড়ে যায়, তাই পূজা শেষ হওয়ার আগেই তাকে আটকাতে হবে, তা না হলে নেমে আসবে বিনাশ। এখন এরপর তারা সকলে চলে যায় জানার বাড়িতে, যেখানে শুরু হয়ে গিয়েছিল আর এক বিপদ। জানা গত রাতে একবারও ঘুমানোর জন্য চোখ বন্ধ করতে পারেনি। সে যখনই চোখ বন্ধ করছিল তখনই নাকি ওই দৃশ্য দেখছিল, যা শুনে ভিকি বেশ অবাক হয় এবং বলে কোন দৃশ্য। উত্তরে জানা জানায় ওই দৃশ্য। ভিকি বুঝতে পারে জানা কিসের কথা বলছে, তাই সে তাকে কথা বলার জন্য আলাদা ঘরে নিয়ে যায়। সেখানে গিয়ে প্রথমে শ্রদ্ধা তাকে শান্ত করে আর এরপর জানা একে একে ভিকিদের সকল প্রশ্নের উত্তর দেয়। পুরনো হাভেলিতে সে যখন মরার মতো হয়ে পড়েছিল তখন আসলে সে মরেছিল না, বরং সে চলে গিয়েছিল এমন এক স্থানে যেখানে পাহাড় উল্টো ঝুলছিল, যেখানে জ্বলছিল গরম লাভা, যেখানে একটা বড় গাছ ছিল যাতে কোনো পাতা নেই, বরং সেখানে ছিল ওই সকল মেয়েরা যাদেরকে তুলে নিয়ে গিয়েছিল মাথাকাটা ভূত। প্রত্যেকটা মেয়েই ছিল সাদা শাড়ি পরা এবং টাক। সে সেখানে চিঠিকেও দেখেছে। চিঠিকে টাক করে দেওয়ার ব্যাপারে জানার পর বিট্টু তো এখানে কাঁদতে শুরু করে দেয়, কেননা সে কিছুদিন আগেই 2500 টাকা শ্যাম্পু গিফট করেছিল তাকে। এখন তো তার চুলও নেই। সে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে তার চিঠির সাথে মাথাকাটা ভূতের কি শত্রুতা। উত্তরে শ্রদ্ধা জানায় তার সেই সকল মেয়েদের সাথেই শত্রুতা যাদের চিন্তা ভাবনা উন্নত। যা শুনে রুদ্রাও জানায় যে এই গ্রাম থেকে সেই সকল মেয়েরাই গায়েব হয়েছে যাদের চিন্তা ভাবনা উন্নত ছিল, যারা কিনা জীবনে কিছু করতে চাইতো অথবা ইতিমধ্যে সমাজের নিয়মের বিরুদ্ধে গিয়ে কিছু করেছে। অর্থাৎ এই সকল উন্নত চিন্তা ভাবনার মেয়েদের উপরই আক্রমণ করছে মাথাকাটা ভূত।
তাই তো এই ভূতের হাত থেকে বাঁচাতে গেলে সকলের মধ্যে এই ব্যাপারে সকল তথ্য ছড়িয়ে দিতে হবে, যে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় রুদ্রা ভাইয়া। তার কাছ থেকে সবটা শোনার পর এলাকার মহিলারা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তারা নিজেদের সব কিছু পরিবর্তন করে ফেলছিল, যেমন মডার্ন জামা, মডার্ন ব্লাউজ বাদ দিয়ে নতুন করে বানাচ্ছিল। এ কারণেই ভিড় লেগে গিয়েছিল বিট্টুর দোকানের সামনে। এরই মধ্যে সেখানে চলে আসে গত পার্টের ওই পতিতা, যে কিনা জোর করে ভিকিকে তুলে একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে আসে। সেখানে আগে থেকে অপেক্ষা করছিল গ্রামের অন্য সব মহিলারা। তারা এখানে এই সকল পরিস্থিতির জন্য ভিকিকেই দায়ী করছিল, কেননা স্ত্রী যতদিন ছিল পুরুষরা ভয়ে চলত। এলাকার মহিলাদের কোনো সমস্যা ছিল না, তবে এখন স্ত্রীকে তাড়িয়ে মহিলাদের জন্য বিপদ ডেকে এনেছে ভিকি। তাই তারা এখানে ভিকিকে বলে যে তাকেই এই মাথাকাটা ভূতের থেকে তাদেরকে রক্ষা করতে হবে। যা শুনে ভিকি তো ভয় পেয়ে যায়। সে এখানে বর্ণনা করতে থাকে যে মাথাকাটা ভূত কতটা ভয়ঙ্কর দেখতে। তার সামনে ভিকি কিছুই না, তবুও মহিলারা হাল ছাড়ে না। তাদের সকলের মতে ভিকি একমাত্র পারে তাদেরকে রক্ষা করতে, কেননা তারা ভিকিকে চান্দেরির রক্ষক মনে করে। শুধুমাত্র তারাই নয়, বরং ভিকির বন্ধুরাও এটাই মনে করত। তারা এখানে ভিকিকে বোঝায় যে শাস্ত্রী বর্ণনা দিয়ে বলেছিল যে সেই মূলত এই চান্দেরির রক্ষক। এর মানে যে কোনো বিপদ থেকে ভিকি তাদেরকে রক্ষা করতে পারবে। যদিও ভিকি ভয় পাচ্ছিল ওই মাথাকাটার সাথে লড়াই করার, তবুও শ্রদ্ধার কথায় সে এখানে রাজি হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো মাথাকাটা ভূতকে তারা ডাকবে কিভাবে? উত্তরে রুদ্রা বলে এই মাথাকাটা ভূত অর্থাৎ চান্দ্রাভান ছিল একজন আইয়াস লোক। মদ এবং নাচ গানের ব্যবস্থা করলেই তাকে কোনোভাবে আনা সম্ভব। তবে সমস্যার বিষয় হলো তারা যদি এরকম কোনো অনুষ্ঠানের আয়োজন করেও সেখানে কোন মেয়েই বা নাচতে আসবে? মাথাকাটা ভূতের ভয়ে কেউ তো বাইরেই বের হবে না। তখন রুদ্রা বলে এই গ্রামের বাইরের একজন মেয়ের কথা, যে কিনা নিজের জীবন ঝুঁকিতে ফেলে এই গ্রামে নাচতে আসবে। তবে প্রশ্ন হলো সে কেন তাদের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলবে? উত্তরে রুদ্রা জানায় সে তাদের জন্য নয়, বরং রুদ্রার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলবে, কারণ সে রুদ্রাকে ভালোবাসে। ওই রাতেই তাদেরকে নিয়ে রুদ্রা চলে যায় শ্যামার কাছে। শ্যামা অর্থাৎ তামান্না ভাটিয়া না, তার শুধুমাত্র একটা আইটেম সঙ্গে রোল নেই, বরং এই মুভিতে তার বড়সড় একটা ক্যারেক্টার রয়েছে। আমরা বুঝতে পারি শ্যামা এবং রুদ্রা একজন একজনকে ভালোবাসত, তবে ভাগ্য তাদের সাথে ছিল না, যে কারণে তাদের আলাদা হতে হয়েছে। এখনো তারা একজন একজনকে ভালোবাসে। এমনকি শ্যামা তো এখানে রুদ্রার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে। আর রুদ্রা সত্যি শ্যামার জীবন নিতেই এখানে এসেছে। সে এখানে চান্দেরিতে শ্যামাকে নৃত্য পরিবেশন করতে বলে। এর ফলে শ্যামার জীবন যে ঝুঁকিতে পড়বে তাও শ্যামা জানতো, তবুও সে রুদ্রার কথায় রাজি হয়ে যায়। এটা দেখে বাকি তিনজনের চোখ তো ছানা বড়া হয়ে যায়। এত সুন্দর একটা মেয়ে রুদ্রার প্রেমে মরতেও রাজি দেখে তাদের তো নিজেদেরই জীবন দিয়ে দিতে মন চায়। এখন ওই রাতেই চান্দেরিতে শ্যামার নৃত্যের আয়োজন করা হয়, যেখানে গ্রামের প্রায় সব পুরুষেরাই উপস্থিত ছিল। সেখানে শ্যামা একা মেয়ে নাচতে শুরু করে। সকলে তাকে প্রোটেক্ট করার জন্য সেখানেই ছিল। তবে ছিল না শুধুমাত্র শ্রদ্ধা। আমরা দেখতে পাই সে তখন একটা বড় পাহাড়ের কাছে আছে, যেখানে কিছু একটা করার সে চেষ্টা করছিল। অন্যদিকে রুদ্রা এবং জানা ভিড় থেকে একটু আলাদা হয়ে দেখার চেষ্টা করে যে এই মুহূর্তে ওই মাথাকাটা ভূত কোথায় আছে। জানা চোখ বন্ধ করতেই দেখতে পায় যে ওই ভূত এখন তাদের আশেপাশেই আছে। যা বুঝতে পেরে সে ভিকিকে ডেকে এই ব্যাপারে বলতে চায়। তবে ভিকি তো তখন বিট্টু সহ বাকিদের সাথে নাচে মগ্ন ছিল। হঠাৎ করেই সেখানে থাকা সব বাতি নিভে যায়। এক ভয়ানক গর্জন শোনা যায়। ফলে সকলে বুঝতে পারে মাথাকাটা ভূত সেখানে চলে এসেছে। তাই সব পুরুষেরা শ্যামাকে ঘিরে তাকে লুকিয়ে রাখে। আর এই ভিড়ের মধ্য থেকেই ভিকি শ্রদ্ধার দেওয়া ছুরি হাতে বেরিয়ে আসে ওই মাথাকাটা ভূতের সাথে লড়াই করার জন্য। শ্রদ্ধা তাকে বলেছিল তার চোখের দিকে তাকিয়ে বুকে ছুরি ঢুকিয়ে দিতে, তবে সেখানে তো তার মাথাই ছিল না। তখনই হুট করে ওই মাথাকাটা ভূত তার মাথাটি সামনে নিয়ে আসে, যেখান থেকে একটা আলোক রশ্মি বের হয় এবং ভিকি নিচে পড়ে যায়। আর এরপর আরো একবার আলোক রশ্মি বের হয়, যার দ্বারা সেখানে থাকা বাকি সব ছেলেরা ওই মাথাকাটা ভূতের বশে চলে আসে। যার ফলে সকলে সামনে থেকে সরে দাঁড়ায় এবং ওই মাথাকাটা পৌঁছে যায় শ্যামার কাছে। শ্যামাকে সেখান থেকে টেনে হিসড়ে সে তুলে নিয়ে চলে যায়, যা দেখে দূর থেকে ছটফট করতে থাকে রুদ্রা। একমাত্র রুদ্রা, ভিকি এবং জানাই ঠিক ছিল। বাকি সব ছেলেরা চলে এসেছিল ওই মাথাকাটা ভূতের বশে।
যার ফলে পরদিন সকাল থেকেই গ্রামের পরিবেশ পুরোপুরি বদলে যায়। মেয়েদের স্কুলে যাওয়া, ফোন দেখা, এমনকি পূজা করতে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায়। বসে আসা পুরুষেরা স্ত্রীর বিরুদ্ধে চলে যায় এবং মাথা কাটা ভূতের সুনাম করতে থাকে, যাদের মধ্যে বিট্টুও ছিল। তার চোখ দেখে এবং তার সাথে কথা বলে জানা এবং ভিকিও এই ব্যাপারটা বুঝতে পারে। এখন চারিদিকের এই পরিস্থিতি দেখে ভিকি ভীষণ চিন্তায় পড়ে যায়। তখনই ওই রাতে তার সাথে দেখা করতে আসে শ্রদ্ধা। তখন ভিকি তার কাছে জানতে চায় কাল যখন তারা এত বড় বিপদে ছিল তখন সে কোথায় ছিল। শ্রদ্ধা উত্তরে জানায় সে ওই স্থানে প্রবেশের চেষ্টা করছিল যে স্থানে মাথাকাটা ভূত ওই মেয়েদেরকে আটকে রেখেছে, অর্থাৎ সেই জায়গা যেটা জানা চোখ বন্ধ করলেই দেখতে পায়। এখানে ভিকি শ্রদ্ধার কোনো কথাই শুনতে রাজি ছিল না। সে শ্রদ্ধার কাছে জানতে চায় সে আসলে কে, তার ব্যাপারে সে সবকিছু জানতে চায়। তবে শ্রদ্ধা বলে যে সে যদি এখন নিজের ব্যাপারে সবকিছু তাকে জানায় তাহলে সেই ব্যাপারটা ভিকি কখনোই নিতে পারবে না। তার এবং ভিকির মধ্যে যে সম্পর্ক আছে সেটাও আর থাকবে না। সে চায় ভিকিকে সবকিছু জানাতে, কিন্তু এখনই সঠিক সময় নয়। ফলে ভিকিও আরো একবার তার কথা বিশ্বাস করে নেয়। এমন সময় রুদ্রা এবং জানা আসে তাদের সাথে দেখা করতে। এখানে রুদ্রা মূলত ওই চিঠি কোথা থেকে এসেছিল সেই ঠিকানা নিয়ে এসেছিল। যেহেতু যে ওই চিঠিটি তাদেরকে পাঠিয়েছিল সে জানতো যে স্ত্রী গেলে মাথাকাটা ভূত ফিরে আসবে, সেহেতু হয়তো বা সে এটাও জানতে পারে যে কিভাবে ওই মাথাকাটা ভূতকে হারানো যাবে। তাই তারা ওই চিঠিতে থাকা ঠিকানা অনুযায়ী পৌঁছে যায় পাগলদের হসপিটালে। তারা জানতো এখান থেকেই চিঠিটা পাঠানো হয়েছে, তবে কে পাঠিয়েছে তা তারা জানতো না। তবে সেখানে পাগলদের বাদশা তাদের সামনে আসে, যে আর কেউ নয় বরং অক্ষয় কুমার ছিল। সে এখানে নিজেকে শাহজাহান মনে করছিল এবং তাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করছিল যে কার মধ্যে এখন মমতাজের আত্মা আছে। এই প্রশ্ন শোনা মাত্রই ভিকি এবং রুদ্রা মিলে জানাকে এগিয়ে দেয়। আবারও বিপদে পড়ে জানা এবার হয়ে যায় মমতাজ, এবং সে মমতাজের মতো অ্যাক্টিং করতে করতেই শাহজাহান অর্থাৎ অক্ষয় কুমারের মুখ থেকে মাথাকাটা ভূতের ব্যাপারে জানার চেষ্টা করে। জানা যায় সেই মূলত ওই পৃষ্ঠাগুলো রুদ্রার কাছে পাঠিয়েছিল। তাই তারা এখানে তার কাছ থেকে জানার চেষ্টা করে যে কিভাবে তারা ওই মাথাকাটা ভূতকে হারাতে পারবে। তখন সে খুবই রহস্যজনক ধাঁধার মাধ্যমে উত্তর দেয়, যার মানে করলে দাঁড়ায় যে তাকে তার বাড়িতেই হারাতে হবে, অর্থাৎ যে স্থানটি জানা প্রায় স্বপ্নে দেখে সেই স্থানে গিয়েই হারাতে হবে। তবে সেখানে কোনো মানুষ অথবা জানোয়ার, নারী অথবা পুরুষ কেউ প্রবেশ করতে পারবে না। প্রবেশ করতে পারবে অর্ধনারী অর্ধ পুরুষ অথবা অর্ধেক জানোয়ার অর্ধেক মানুষ। এটা শোনার পর তারা ফিরে আসে এবং ভাবতে থাকে যে তারা এই মাথাকাটা ভূতের ব্যাপারে কি জানে। প্রথমত সে যে কোনো মানুষকে বশে আনতে পারে, দ্বিতীয়ত তার শরীর অনেক শক্তিশালী হলেও সবকিছুর নিয়ন্ত্রণ তার মাথা করে। এর মানে মাথা এবং শরীরকে পৃথক করেই মাথাকে আঘাত করতে হবে। আর এটা করতে হলে বা তাকে হারাতে হলে তাদেরকে অবশ্যই তার আস্তানায় যেতে হবে, যেখানে প্রবেশ করতে পারবে একমাত্র অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ, অর্থাৎ এখানে অর্ধনারীশ্বরের কথা বলা হচ্ছিল। তবে জানার কাছে তো আরো একটি পরিকল্পনা ছিল। সে তার প্ল্যান বি এর ব্যাপারে তাদেরকে বলার চেষ্টাও করে, তবে তারা কেউই তার এই প্ল্যান বি এর ব্যাপারে শুনতে ইন্টারেস্টেড ছিল না। বরং ভিকি তো এখানে প্র্যাকটিস শুরু করে দেয় যাতে করে সে এক কোপে ওই মাথাকাটা ভূতের মাথা কেটে ফেলতে পারে। আজই ছিল পূজার শেষ দিন, তো আজ রাতেই যা করার তা করতে হবে। এদিকে চান্দেরি গ্রামের অবস্থাও ভালো ছিল না। মেয়েদেরকে বন্দি করে রাখা হচ্ছিল বাড়িতে। পূজার আরতি পর্যন্ত এখন ছেলেরা করছিল, যেটা এর আগে সবসময় মেয়েরা করত। এখন সকলকে এই পরিস্থিতির হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে ভিকেরা পৌঁছে যায় ওই স্থানে, যেখান থেকে মাথাকাটা ভূতের ওই আস্থানায় প্রবেশ করতে হবে। তবে তাদের পিছু পিছু তাদেরকে আটকানোর জন্য বিট্টুও চলে এসেছিল, যাকে হাত মুখ বেঁধে তারা নিজেদের সাথেই রেখে দেয়। ভিকি এখানে যুদ্ধের জন্য পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল, তবে সে তো জানতোই না যে সে এই স্থানে প্রবেশ করবে কিভাবে, যে ব্যাপারে শ্রদ্ধা তাকে চিন্তা করতে নিষেধ করে। এই সময় ভিকির কাছে জানা আসে এবং তাকে বলে সে যদি ভিতরে গিয়ে বিপদে পড়ে তাহলে যেন সে কোনোভাবেই চিন্তিত না হয়, কারণ জানার কাছে প্ল্যান বি আছে। এবারও তার প্ল্যান বি এর ব্যাপারে গুরুত্ব দেয় না ভিকি। এরই মধ্যে শ্রদ্ধা তাকে ডাক দেয় এবং বলে ভেতরে ঢুকতে গেলে তাদের দুজনকে এক হতে হবে। যা শুনে ভিকি তো ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু এই এক হওয়া আসলে অন্যরকম ছিল, যা দেখে জানা এবং রুদ্রা হতবাক হয়ে যায়। শ্রদ্ধা আত্মার মতো করে ভিকির মধ্যে প্রবেশ করে, যে জিনিসটা অবিশ্বাস্য ছিল।
আর এইভাবেই ভিকি এবং শ্রদ্ধা এক হয়ে প্রবেশ করে ওই আস্তানায়, যা দেখে জান্নাত দৌড়ে যায় ওই মায়াবী শক্তির হাত থেকে তার বন্ধু ভিকিকে বাঁচাতে। তবে সে ভেতরে ঢুকতে পারে না, বরং সে ওই পাথরের সাথে আঘাত লেগে আবারও ফিরে আসে। এদিকে ভেতরে প্রবেশ করে ভিকি তো একেবারেই হতবাক হয়ে যায়। তার ভেতরে এখন শ্রদ্ধা ছিল, এটা ভেবেই সে অনেক বেশি খুশি হয়ে যায়। এমন সময় শ্রদ্ধা তার ভেতর থেকে বেরিয়ে আসে এবং তাকে চুপচাপ থাকতে বলে। আর এরপর তারা দুজন আস্তে আস্তে করে আরেকটু ভেতরে যায়, যেখানে প্রবেশ করতেই ভিকি তো একেবারেই অবাক হয়ে যায়। চান্দেরি গ্রামের কেউই জানে না যে পাথরের ওপাশে এরকম একটা জায়গা আছে যেখানে প্রতিনিয়ত লাভা ফুটছে। এই লাভার উপর দিয়ে রয়েছে একটা সরু রাস্তা, যার অপর পাশে রয়েছে ওই গাছটি, যে গাছের নিচে রয়েছে সব মেয়েরা। শ্রদ্ধা এখানে ভিকিকে সামনে এগিয়ে যেতে বলে এবং ওই মেয়েদেরকে বাঁচাতে বলে, যা শুনে ভিকি একটু অবাক হয়। তখন শ্রদ্ধা বলে তাকে এখানেই থাকতে হবে। মূলত মাথাকাটা ভূতটি স্ত্রীর বলি চায়, আর তার জন্য স্ত্রী হচ্ছে শ্রদ্ধা, কেননা স্ত্রীর বেনি এখন শ্রদ্ধার কাছে রয়েছে। আর এই ব্যাপারটা শ্রদ্ধা আগে থেকেই জানতো। সে মূলত এখানে এসেছিলই নিজেকে স্যাক্রিফাইস করতে। তবে ভিকি তো কিছুতেই নিজের ভালোবাসাকে হারাতে চাইছিল না, তাই সে এখানে জেদ করতে শুরু করে যে সে শ্রদ্ধাকে ফেলে রেখে যাবে না। তখন শ্রদ্ধা তাকে বোঝানোর চেষ্টা করে, তাকে রিকোয়েস্ট করে, তাকে বলে ভিকির মধ্যে এক বিশেষ শক্তি রয়েছে, যে ব্যাপারে ভিকি এখনো নিজেও জানে না। তাকে নিজের ভালোবাসা নিয়ে স্বার্থপর হলে চলবে না, সবাইকে বাঁচানোর জন্য তাকে এই বলে দিতেই হবে। এভাবেই ভুলিয়ে ভালিয়ে সে ভিকিকে সামনের দিকে পাঠিয়ে দেয়। আর এই পুরো ব্যাপারটা চোখ বন্ধ করে জানাও দেখতে পায়। যেহেতু মাথাকাটা ভূতের কামড়ের কারণেই সে চোখ বন্ধ করলে এই স্থানটি দেখতে পারছিল। এখন ভিকি ওই সরু পাথরের রাস্তা ধরে কোনো মতে পৌঁছে যায় ওই মহিলাদের কাছে এবং তাদেরকে নিজের সাথে যেতে বলে। তবে তাদের কারোরই তো হুঁশ ছিল না, যে কারণে ভিকি বুঝে উঠতে পারছিল না যে সে কি করে তাদের হুঁশ ফিরিয়ে আনবে। এমন সময় আমরা দেখতে পাই শ্রদ্ধার কাছে পৌঁছে গিয়েছে মাথাকাটা ভূতের মাথা, যে কিনা আস্তে আস্তে করে শ্রদ্ধার সামনে আসে এবং তার মুখ থেকে তার আত্মাকে শুষে নিতে শুরু করে। আর এটা করার সাথে সাথেই সেখানে থাকা বাকি মেয়েদের ভেতর থেকেও তাদের আত্মা বেরিয়ে যেতে শুরু করে, যা দেখে ভিকি অবাক হয়ে যায় এবং পেছনে ফিরে শ্রদ্ধাকে ডেকে এই ব্যাপারে বলতে চায়। তখনই সে দেখতে পায় শ্রদ্ধার অবস্থাও বেশ কাহিল, যা দেখে সে দৌড়ে চলে আসে শ্রদ্ধার কাছে। দৌড়ে ওই লাভা পার হয়ে এক লাফে সে ওই মাথার 2 টুকরো করে দেয়, যার ফলে শ্রদ্ধার সাথে সাথে বাকি মেয়েদের আত্মাও তাদের শরীর থেকে বের হওয়া বন্ধ হয়ে যায়। শ্রদ্ধা এখানে ভিকিকে জিজ্ঞাসা করে যে সে বাকি মেয়েদেরকে না বাঁচিয়ে কেন তাকে বাঁচাতে আসলো। তখন ভিকি তাকে জানায় যে তার আত্মা বের হওয়ার সাথে সাথে বাকি মেয়েদেরও আত্মা বের হয়ে যাচ্ছিল। এর মানে হলো শুধুমাত্র স্ত্রীর বলি দিলেই এই মাথাকাটা ভূত শান্ত হবে না, বরং তার এই বলির মাধ্যমে বাকি মেয়েদের প্রাণও চলে যাবে। তবে ইতিমধ্যে ভিকি যেহেতু তার মাথা 2 টুকরো করে ফেলেছিল, তাই সে ভেবেছিল তারা হয়তোবা জিতে গিয়েছে, কিন্তু ব্যাপারটি এমন নয়। বরং এখন তাদের সামনে চলে এসেছিল 3টা মাথা, যার একটা ভিকির উপর আক্রমণ করে এবং বাকি 2টো আক্রমণ করে শ্রদ্ধার উপর। শ্রদ্ধা এখানে বাকি 2টোকেও 2 টুকরো করে ফেলে। আর তখনই তাদের সামনে খোলে আর এক রহস্য। তারা জানতে পারে যে তারা এই মাথার যতগুলো টুকরো করবে ততগুলোই সংখ্যায় বাড়বে ওই মাথা, অর্থাৎ এইভাবে তারা লড়াই জিততে পারবে না। তখনই শ্রদ্ধার চোখ পড়ে দূরে একটা পাথরের ভেতরে থাকা তলোয়ারের দিকে। এই তলোয়ার দিয়েই মূলত স্ত্রী চান্দ্রাভানের মাথা কেটেছিল। তাই শ্রদ্ধা এখানে বাকি মাথার সাথে লড়াই করতে থাকে এবং ভিকিকে পাঠায় ওই তলোয়ারটি আনার জন্য। তবে সেটা আনতে গিয়ে ভিকি হিরো সাজতে যায়, যার ফলে সে পড়ে যায় মহাবিপদে। একে তো পাথরের ভেতর থেকে ওই তলোয়ার উঠাতে পারছিল না, এর উপর আবার ডায়লগ বাজি শুনে একটা মাথা চলে গিয়েছিল তার উপর আক্রমণ করতে। ফলে এবার ভিকি ভয়ে একটা পাথরের টুকরের ভেতরে ঢুকে যায়। সেখানেও ওই মাথার চুল ঢুকে পড়ে এবং তার গলা চেপে তাকে মেরে ফেলতে থাকে। অন্যদিকে বাকি মাথাগুলো মিলে শ্রদ্ধাকে আটকে ফেলে এবং তার ভেতর থেকে আত্মা শুষে নিতে থাকে। এর ফলে বাকি মেয়েদেরও আত্মা বেরিয়ে যেতে থাকে। বাইরে থেকে জানাও এই সব কিছুর ব্যাপারে জানতে পারে, যার ফলে এবার সে তার প্ল্যান বি প্রয়োগ করে। আর প্ল্যান বি হলো ভাস্কর, অর্থাৎ ভেরিয়া মুভির ভেরিয়া, যে কিনা অর্ধেক মানুষ এবং অর্ধেক পশু হওয়ার কারণে এই জায়গায় খুব সহজেই প্রবেশ করতে পারে এবং আক্রমণ করে ওই মাথাদের উপর। একে একে অনেকগুলো মাথাকে সে ধ্বংস করে দেয়। তবে 4টা মাথা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ভিকি এবং শ্রদ্ধাও বেঁচে যায়। তারা 3 জন এক হয়ে দাঁড়ায়। এমন সময় সেখানে চলে আসে ওই মাথা কাটা ভূতের পুরো শরীর।
শরীর, যেখানে একে একে বাকি বেঁচে থাকা মাথাগুলো তার শরীরে প্রবেশ করে এবং গঠন করে একটা মাথা। এখন এই মাথাকাটা ভূত অনেক বেশি শক্তিশালী ছিল, যার উপর আক্রমণ করতে যায় ভেরিয়া। তবে এক ধাক্কায় সে ভাস্করকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে ভাস্কর সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবার শ্রদ্ধা এবং ভিকি মিলে আক্রমণ করে ওই মাথাকাটা ভূতের উপর, যেখানে শ্রদ্ধা তার বেনির সাহায্যে পেছন থেকে তাকে আটকে রেখেছিল। অন্যদিকে সামনে থেকে তার বুকে ছুরি ঢোকানোর চেষ্টা করছিল ভিকি, তবে এই ছুরি কিছুতেই তার ভেতরে ঢুকছিল না, ফলে ভিকি আর কিছুই করতে পারে না। মাথাকাটা ভূত তার উপর আক্রমণ করে এবং সে দূরে পাথরের ওপর ছিটে গিয়ে পড়ে। আর এরপর ওই মাথাকাটা ভূত শ্রদ্ধার গলা চেপে তাকে মেরে ফেলতে শুরু করে। দূর থেকে ভাস্কর এবং ভিকি এই দৃশ্য দেখছিল, তবে তাদের কারোরই উঠে আসার শক্তি ছিল না। শ্রদ্ধা তার বেনি দিয়ে ওই মাথাকাটা ভূতের উপর আক্রমণ করতে চাইলে ওই ভূতই বরং তার বেনি ছিঁড়ে স্ত্রীর বেনি আলাদা করে ফেলে, ফলে শ্রদ্ধা এবার পুরোপুরি অসহায় হয়ে পড়ে। আর এমন সময় সে জোরে ডাক দেয় তার মাকে। মা বলে ডাক দেওয়ার সাথে সাথেই উপর থেকে একটা আলোক রশ্মি দেখা দেয় এবং সেখান থেকে উড়ে চলে আসে স্ত্রী। হ্যাঁ, শ্রদ্ধাই ছিল স্ত্রীর মেয়ে। স্ত্রী এসে সরাসরি আক্রমণ করে ওই মাথাকাটা ভূতের উপর। দুজনের মধ্যে এখানে বেশ তাগড়া লড়াই হয়, যেখানে স্ত্রী মাথাকাটা ভূতকে খুব ভালো টক্কর দিচ্ছিল। সে এখানে সুযোগ বুঝে ওই তলোয়ারটাও বের করতে যায়, তবে সেই সুযোগ মাথাকাটা ভূত তাকে দেয় না, তাকে ছুঁড়ে পাথরের নিচে আটকে দেয়। ওই সময় শ্রদ্ধা ভিকিকে বলে যে একমাত্র সেই পারবে পাথরের ভেতরে থাকা ওই তলোয়ারকে বের করতে, তাই সে তাকে গিয়ে আবারও চেষ্টা করতে বলে। সে যখন ওই তলোয়ারটি বের করার চেষ্টা করছিল, তখন ওই মাথাকাটা ভূত এগিয়ে যাচ্ছিল স্ত্রীর দিকে। তাকে আটকাতে শ্রদ্ধা তার মনোযোগ নিজের দিকে নিয়ে নেয়, যার ফলে মাথাকাটা ভূত তার উপর একটা পাথর ছুঁড়ে মারে। ওই মুহূর্তে ভাস্কর সামনে চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। এরই মধ্যে ভিকি তার স্পেশাল শক্তি দ্বারা ওই তলোয়ারটি পাথরের ভেতর থেকে খুব সহজেই বের করে নিয়ে আসে। এমন সময় স্ত্রীও পাথরের নিচ থেকে বেরিয়ে আসে এবং ওই মাথাকাটা ভূতের সামনে আসে, যেখানে ভিকি তার হাতে তুলে দেয় ওই তলোয়ারটি এবং নিজে ফিরে আসে শ্রদ্ধার কাছে। এবার চারজনই নিজ নিজ শক্তি নিয়ে রুখে দাঁড়ায় ওই ভূতের সামনে। তবে স্ত্রী একাই যথেষ্ট ছিল, বাকিদের কোনো কিছু করাই লাগে না। স্ত্রী এখানে ওই তলোয়ার দিয়ে বেশ কয়েকবার প্রহার করে, আর এরপর তাকে টেনে নিয়ে যায় লাভার দিকে। এভাবেই টেনে নিয়ে গিয়ে সে তার পুরো শরীর ওই লাভার ভেতরে পুড়িয়ে ফেলে, আর এরপর মাথা শরীর থেকে আলাদা করে সেটা দুই টুকরে ভাগ করে তাও ওই লাভার ভেতরে ফেলে দেয়, যার ফলে সে পুরোপুরিভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এরই সাথে তার বসে থাকা পুরো গ্রামের ছেলেদের জ্ঞান ফিরে আসে। ইতিমধ্যে গ্রামের মেয়েরা প্রতিবাদ করে লাল শাড়ি পরে রওনা দিয়েছিল পূজা করার উদ্দেশ্যে। যারা কিনা পৌঁছে গিয়েছিল মন্দিরে, তাদেরকে রাস্তা করে দেয় পুরুষেরা। তারা সামনে এগিয়ে যায় এবং আরতি করতে শুরু করে। বিট্টুও ঠিক হয়ে যায়, তবে একটা আত্মার অবসান ঘটলেও আরেকটা আত্মা তো সেখানে উপস্থিত ছিল, অর্থাৎ স্ত্রী এখানে তেড়ে আসে তাদের দিকে, যেখানে সামনে চলে আসে শ্রদ্ধা। শ্রদ্ধার সামনে এসে তার মায়ের দিকে অর্থাৎ স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকায়, যার ফলে স্ত্রীর আত্মাও এবার শান্ত হয়ে যায়। এরপর শ্রদ্ধা তাকে সেখান থেকে চলে যেতে বলে। স্ত্রীও সেখান থেকে চলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে শ্রদ্ধা এবং ভিকি, যেখানে বাইরে বিট্টু এবং রুদ্রা অপেক্ষা করছিল তাদের ভালোবাসার মানুষটির জন্য। তখনই ভেতর থেকে ওই সকল মেয়েরা বেরিয়ে আসে যাদেরকে মাথাকাটা ভূত তুলে নিয়ে গিয়েছিল। এখন গ্রামের সব মেয়েদেরকে বাঁচিয়ে তাদেরকে নিয়ে ফিরে আসে ভিকিরা, যেখানে তাদের পিছু পিছু আসছিল ভেরিয়া রূপে ভাস্কর। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে আবারও চলে এসেছিল বিদায়ের ক্ষণ। ভিকি এসেছিল শ্রদ্ধাকে বিদায় জানাতে, যেখানে শ্রদ্ধা তাকে জানায় যে স্ত্রী তার মা। সেই স্ত্রীর ওই ছোট্ট মেয়েটি যার ব্যাপারে পুরাণে সেই সাথে পুরানো হাভেলিতে খোদাই করে আঁকা ছিল, যা শুনে ভিকি অবাক হয়ে যায়। পুরাণে তার ব্যাপারে লেখা আছে, তার মানে তো অনেক আগের কথা। তখন শ্রদ্ধা জানায় যে সে সত্যিই মানুষ নয়, মানুষেরা যা বলে সে তাই। আত্মা, ছলনাময়ী, মায়াবী, ভূতনি, এই সব কিছু। কথা শুনে তো ভিকি বিশ্বাসই করতে পারছিল না। সে প্রশ্ন করে, তাহলে কি তাদের মধ্যকার সব সম্পর্কই শেষ?
উত্তরে শ্রদ্ধা জানায় যে না, তাদের মধ্যে রয়েছে আত্মার সম্পর্ক যা আজীবন থাকবে। এখন তারা দুজন এক হয়ে গিয়েছে। ভিকি যেখানে থাকবে শ্রদ্ধাও সেখানেই থাকবে। কথা শুনে ভিকি তাকে রিকোয়েস্ট করতে থাকে তার সাথে থেকে যাওয়ার জন্য। তারা দুজন একসাথেই থাকবে, কিন্তু শ্রদ্ধার পক্ষে এটা সম্ভব ছিল না। সে এখানে ভিকির কাছ থেকে বিদায় জানায়। তখন ভিকি আফসোস করে বলে সে তো তার নামও জানে না। এই মুহূর্তে গিয়ে ফাইনালি শ্রদ্ধা ভিকিকে তার নাম বলে, যে নাম শোনা মাত্রই ভিকির চেহারা এমন হয় যা দেখে আমরা বুঝতে পারি যে শ্রদ্ধার নাম খুব একটা সুন্দর অথবা মডার্ন না। আপাতত এই মুভিতেও আমাদের শ্রদ্ধার নাম জানানো হয় না। এখানে শ্রদ্ধা ভিকির কাছ থেকে বিদায় নিয়ে তার সামনেই গায়েব হয়ে যায়। থেকে যায় শুধুমাত্র ভিকির হাতে একটা ফুলের পাপড়ি, যা মুহূর্তের মধ্যে মিলিয়ে যায় ভিকির শরীরে। তার শরীরে এক অদ্ভুত আলো দেখা যায়, যার ফলে আমরা বুঝতে পারি এবার ভিকির মধ্যেও চলে এসেছে কিছু বিশেষ শক্তি, যে ব্যাপারে হয়তোবা আমরা সামনের কোনো মুভিতে জানতে পারবো। আপাতত বিট্টু এবং জানা এসে ভিকিকে নিয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা জানাকে জঙ্গলের ভেতরে দেখতে পাই, যে কিনা গিয়েছিল এবার ভাস্করকে নিতে। প্রতিবারের মতো এবারও সে ভাস্করের জন্য কাপড় চোপড় নিয়ে গিয়েছিল, যেখানে পোশাকের উপর মুন্নির নাম লেখা ছিল। অর্থাৎ এখানে মুঞ্জিয়া মুভির রেফারেন্স দেওয়া হচ্ছিল। শুধুমাত্র তাই নয়, এই ইউনিভার্সের আরো একটা নতুন মুভির ব্যাপারে এখানে জানানো হয়, আর সেটা হতে চলেছে ভ্যাম্পায়ারের। এখানে ভাস্কর বলে যে দিল্লিতে এমন এক জীব এসেছে যে কিনা গলার শিরা দিয়ে রক্ত শুষে খায়, যেটা আর কিছু নয় বরং ভ্যাম্পায়ার ছিল। যার কথা শুনে জানা ভয় পেয়ে যায় এবং সে আর দিল্লিতে যেতে চায় না। তখন ভাস্কর তাকে একটা সাহায্য করতে বলে। তার মূলত গতরাতে শ্রদ্ধাকে দেখার পর ভালো লেগে গিয়েছিল, তবে শ্রদ্ধা তো ভিকির ভালোবাসা ছিল, যে কারণে জানা তাকে এই ব্যাপারে সাহায্য করতে মানা করে দেয়। তবে ভাস্কর কিছুতেই তার পিছু ছাড়ে না। মুভির শেষ দৃশ্যে আমরা অন্ধকারে একটা ঘরের দৃশ্য দেখতে পাই, যেখানে কেউ একজন দাঁড়িয়ে ছিল। তখনই কোথাও থেকে একটা ছোট্ট লোটা তার পায়ের কাছে গড়িয়ে আসে, যেটার উপর থেকে কাপড় সরাতেই তার ভেতর থেকে বেরিয়ে আসে গরম জ্বলন্ত লাভা, যা ঢুকে যায় ওই লোকটির মুখের ভেতর। আমরা দেখতে পাই এই লোকটি মূলত অক্ষয় কুমার ছিল, যার মধ্যে ওই জ্বলন্ত লাভা ঢুকে যায় এবং আমরা বুঝতে পারি তার মধ্যে চলে এসেছে কিছু স্পেশাল পাওয়ার। কিন্তু এই পাওয়ার কি ছিল এবং এই পাওয়ার কোথা থেকে এসেছিল এই ব্যাপারে এই মুভিতে আমাদেরকে কিছুই জানানো হয় না। তবে ধারণা করা যেতে পারে এটা হয়তো বা মাথা কাটা ভূতের পাওয়ার ছিল। যেহেতু অক্ষয় কুমার তারই বংশধর ছিল, তাই হতে পারে চন্দ্রাভান এবার অক্ষয় কুমারের মাধ্যমে ফিরে আসতে চলেছে। কোনো পাগলের মধ্যে এত ভয়ানক শক্তি, এই শক্তি দিয়ে সে কি করতে চলেছে এই ব্যাপারে জানতে আমিও আপনাদের মতো আগ্রহী। তবে পরবর্তী মুভি রিলিজ পাওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে কোনো কিছুই বলা যাচ্ছে না, তাই অপেক্ষা করুন পরবর্তী মুভির জন্য। আপাতত স্ত্রী 2 সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।